দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি রিশান মাহমুদ। যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে। দেশটির মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন শহরে নিজ বাড়ির সামনে নিহত হন হোসেন আল রাজি নামের ১৯ বছর বয়সী বাংলাদেশি ওই যুবক। পুলিশের দাবি, নিহত আল রাজি পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষায় গুলি চালায় পুলিশ। নিহতের বাবা মোহাম্মদ আতিকের দাবি, পরিবারের সদস্যদের সাথে আল রাজি উশৃঙ্খল আচরণ করায় জরুরি সেবায় কল দেন তারা। তবে তার সন্তানকে হত্যা করবে পুলিশ এটি ভাবেননি তারা। এর আগে গত মার্চের শেষ দিকে নিউ ইয়র্কে উইন রোজারিও নামের আরেক বাংলাদেশি যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছেন। বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেখানে রয়েছেন সহকর্মী আজিম উদ্দিন অভি। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। অভি, টাইমস স্কোয়ারে বাংলা নববর্ষ বরণের কি আয়োজন থাকছে, সর্বশেষ কি তথ্য আছে জানাবেন? অভি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? অভি, আপনার কাছে জানতে চাচ্ছি, টাইমস স্কোয়ারে বাংলা নববর্ষকে বরণ করতে কি কি আয়োজন থাকছে? জি রিশান, আপনি শুনতে পাচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের মধ্যে। 1431 শুভ নববর্ষকে পালন করার জন্য বাংলাদেশি কমিউনিটি যুক্তরাষ্ট্রে বসবাসরত যারা রয়েছেন, তারা এই মুহূর্তে নববর্ষকে পালন করার জন্য সবাই একত্রিত হয়েছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে নিউ ইয়র্কে শুভ নববর্ষ পালন করার জন্য হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা এখানে উপস্থিত আছেন। এখানে সবাই নাচতে গানে উঠেছেন। আপনারা যদি একটু আমি আপনাদেরকে দেখেন, সব বাংলাদেশিরা এখানে একত্রিত হয়েছেন। এখানে অনেক বাংলাদেশিরা এখন এখানে প্রায় এই মুহূর্তে প্রায় বাংলাদেশের বাংলাদেশিদের মধ্যে এখানে আয়োজক কমিটি এনআরবি এইবারে আমি যদি একটু আপনাদেরকে বলি, কিছুক্ষণ পরে বাংলাদেশের সাথে মিল রেখে তারা বাংলাদেশের সাথে মিল রেখে বাংলাদেশের 12টা এখানে আজকে 13 তারিখ হলো তারা বাংলাদেশের সাথে মিল রেখে এবার নববর্ষটি পালন করেছেন। আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে অনেক বাংলাদেশি এখানে উপস্থিত রয়েছেন, নারী পুরুষ অনেক ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা নববর্ষকে পালন করার জন্য তারা এই মুহূর্তে টাইমস করে এসেছেন। এখানে বাংলাদেশ থেকে শিল্পী এসেছেন, মমতাজ এসেছেন, বাংলাদেশ থেকে আরো অনেক শিল্পী এসেছেন। তারা এখানে এবার নিউ ইয়র্ক সময় দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত এই আয়োজনটা করবেন। এখানে বিভিন্ন ধরনের শিল্পী গান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আয়োজক কমিটি আমাদেরকে সেটি বলিয়েছেন। ধন্যবাদ দিচ্ছেন। অভি, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, টাইমস স্কোয়ার থেকে বাংলা নববর্ষ বরণের খবর জানাচ্ছিলেন সহকর্মী। বাঞ্ছারামপুর কমিউনিটি ওমানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের প্রবাসীদের সংগঠনটির অভিষেক উপলক্ষে হয় এই আয়োজন। দেশটির রাজধানী মাসকাটের আল খোয়েরের জাকের মলের বলরুমে 2 পর্বে আয়োজন করা হয় এই অনুষ্ঠান, যাতে অংশ নেন কয়েকশো প্রবাসী বাংলাদেশি। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত।
ঈদের ছুটিতে ওমানের রাজধানী মাসকাটের আল খোয়ের জাকের মলের বলরুমে নেমেছিল প্রবাসী বাংলাদেশিদের ঢল। মিলন মেলায় অংশ নিতে হাজির হয়েছিলেন কয়েকশো বাংলাদেশি। ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাদের সংগঠন বাঞ্ছারামপুর কমিউনিটি ওমানের উদ্যোগে হয় এই ঈদ পুনর্মিলনী। নবগঠিত সংগঠনটির অভিষেক উপলক্ষের আয়োজন করা হয়। আয়োজনের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন বাঞ্ছারামপুর কমিউনিটির প্রচার সম্পাদক হাফেজ আলাউদ্দিন। 2 পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল সংগঠনের অভিষেক অনুষ্ঠান। সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। এই প্রোগ্রামকে সফলমণ্ডিত করার জন্য হাজার ব্যস্ততার মাঝখানে এখানে এসেছেন, তাদেরকে আমাদের বাঞ্ছারামপুর কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সবাই যেন আমাদেরকে যে কোনো কাজে তাকে আমরা পাশে আছি ইনশাআল্লাহ, সব অনুষ্ঠান থেকে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। কমিটির সহসভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবু সাইদ সরকার নাইম ও মনির হোসেন। ওমান চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদারের নির্দেশনায় হয় আয়োজন। প্রধান অতিথি ছিলেন ওমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সিআইপি শাহাবুদ্দিন। প্রধান বক্তা বাংলাদেশ বিমান ওমানের কান্ট্রি ম্যানেজার শরীফুল আলম। তো আজকে যারা এই উদ্যোগটা গ্রহণ করেছেন তাদেরকে আমি আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে এই সামাজিক কাজে ওনারা এগিয়ে যাবেন। দেশের স্বার্থে, আপনাদের থানার স্বার্থে যারা অসহায় গরিব দুঃখী মেহনতি মানুষ আছেন, জনগণ আছেন, ওনাদের সেবা করা। ওমান সোশ্যাল ক্লাবের কুমিল্লা উইংসের আহ্বায়ক ফোরকানুদ্দিন বাঞ্ছারামপুর কমিউনিটি ওমানের নবগঠিত কমিটির 31 সদস্যের নাম ঘোষণা করেন। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই আমরা এই দেশের একজন অ্যাম্বাসেডর বাংলাদেশে। আমাদের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। একটা মানবিক সংগঠন আত্মপ্রকাশ করেছেন, সেজন্য আমি আমার চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আয়োজনে অংশ নেন ওমান প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আরও একবার স্বাগত, দেখছেন প্রবাসী বাংলাদেশ। সোমালীয় জলদস্যুদের হাতে 1 মাস ধরে জিম্মি নাবিকদের পরিবারে নেই ঈদ আনন্দ। প্রিয়জনের ছবি বুকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। ঈদে আনন্দের পরিবর্তে তাদের ঘরে বিষাদের ছায়া। কান্নায় এখন মা বাবা এবং স্ত্রী সন্তানদের সম্বল। নাবিকদের মুক্তি আর নিরাপদে ফেরার আশায় দিন গুনছেন তারা। ছোট ছেলে ক্যাপ্টেন আব্দুর রশিদের ছবি দেখে ভেঙে পড়েন 84 বছরের বৃদ্ধ মা ফাতেমা খাতুন। ছেলে সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি, তাই ঈদে আনন্দের পরিবর্তে ঘরে বিষাদের ছায়া। গত 12 মার্চ সোমালীয় জলদস্যুর কবলে পড়া এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিকের মধ্যে ক্যাপ্টেন হলেন আব্দুর রশিদ। ঈদে পুরো পরিবারের সময় কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। আর কি আল্লাহর কাছে তাড়াতাড়ি যেন ছুটিয়েছে, টেনশন কে বুঝবে, মা বাবা কে বুঝবে না। গেল বুধবার ছোট ভাই রশিদের সাথে শেষ কথা হয়েছে বড় ভাই আব্দুল কাইয়ুমের। স্যাটেলাইট ফোনে জানিয়েছিলেন ঈদের নামাজ আদায় করেছেন তারা, জলদস্যুদের হাত থেকে মুক্তির আশায় চেয়েছেন দোয়া। পরিবারের এখন একটাই চাওয়া, ঘরের ছেলে যেন নিরাপদে ঘরে ফিরে আসে। ঈদ জাহাজে হয় ওদের, তো এটা স্বাভাবিক, আমরা স্বাভাবিকভাবে নিই, কিন্তু এবারে এটা আমরা কিন্তু এটা অস্বাভাবিক, যেহেতু জলদস্যুদের হাতে জিম্মি, সেজন্য একটু অস্বস্তি লাগতেছে। চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা জিম্মি নাবিক সাজ্জাদ হোসেনের পরিবারেও একই অবস্থা। ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন বাবা মা দুজনই। ছেলের চিন্তায় তাদের কাছেও ঈদ ম্লান, দিন গুনছেন ছেলের মুক্তির। আল্লাহ যে ভালো রাখে সেভাবে আমার ছেলেকে আল্লাহর কাছে প্রার্থনা করতে আমার ছেলেটা আমার কাছে ফিরে আসুক, এটাই চাইতে চাই। আল্লাহ কিভাবে রাখছে বুধকে আমি জানি না। আল্লাহকে বলতেছি সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুম আসতেছে না, খাইতে ইচ্ছে করতেছে না কিছু। একই জাহাজে জিম্মি চিফ অফিসার আতিকুল্লাহ খানের পরিবারও উদ্বেগ উৎকণ্ঠায়। আমাদের সমস্ত সন্তানদের কাছে, সবার কাছে, ওর পরিবারের কাছে কত অবস্থায় ফেরত দেয়। এই মুহূর্তে আমাদের বাসাও আসতেছে না। আমাদের শুধু একটাই দাবি, যেন যত তাড়াতাড়ি সম্ভব ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। মোজাম্বিক থেকে 55,000 টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। মামুনুর রশিদ, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ইসরায়েল তেল আবিব থেকে সম্প্রতি সরাসরি 2টি ফ্লাইট ঢাকায় অবতরণ করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক।
শনিবার বেবিচকের গণসংযোগ বিভাগের উপপরিচালক মোহাম্মদ সোহেল কামরুজ্জামান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী 7 এপ্রিল ও 11 এপ্রিল কার্গো ফ্লাইট দুটি ঢাকা এসেছিল এবং ওই দিন রাতেই গার্মেন্টস পণ্য নিয়ে চলে যায়। বিজ্ঞপ্তিতে উড়োজাহাজ দুটির বিষয়ে বিস্তারিত বর্ণনা না থাকলেও দাবি করা হয়, ঢাকা থেকে তৈরি পোশাক নিয়ে ফ্লাইট দুটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং ইউরোপের একটি গন্তব্যে যায়। বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো বিমান চলাচল চুক্তি নেই এবং ইসরায়েলের কোনো বিমান বাংলাদেশে অবতরণের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন বেবিচক। দুয়ারে কড়া নাড়ছে ভারতের লোকসভা নির্বাচন। পুরো দমে চলছে প্রচারণা। 19 এপ্রিল প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এরই মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আগাম ভোট দিয়েছেন বয়স্ক নাগরিকরা। পশ্চিমবঙ্গে শতবর্ষ ছুঁই ছেলের সঙ্গে ভোট দিয়েছেন 117 বছরের বৃদ্ধাও। এর আগে এত বৃদ্ধ কোনো ভোটারের তথ্য নেই নির্বাচন কমিশনের রেকর্ডে। সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে বিস্তারিত। চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট, ঠিকমতো দেখতে পান না চোখে, কমে গেছে শ্রবণ শক্তিও। তবুও ভোট দিয়ে নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষা করলেন জলপাইগুড়ির 117 বছরের বৃদ্ধা মাঝিয়াশ্বরী রায়। একা নন, ভোট দিয়েছেন 96 বছর বয়সী ছেলে কালীকান্ত রায়ও। তবে ভোটার কার্ডের ভুল তথ্যে মা ছেলে দুজনকেই দেখানো হয়েছে সমবয়সী। পরিবারের দাবি, মাঝিয়াশ্বরীর বয়স আনুমানিক 117 বছর। বিবাহ দেখেছেন ছেলে, মেয়ে, নাতিপুতি সহ অনেকেরই। মারা গেছেন 5 ছেলের একজন, বাকি সবার বয়স 70-এর উপরে। ভোট কোথায় দিলেন? বাড়িতে? হ্যাঁ, এই যে বাড়িতে সেটাই। কেমন লাগলো? ভালোই না লাগে। কত বয়স আপনার? আমার বয়সের কথা কইতে পারি না বা। এই প্রথম লোকসভা নির্বাচনে 85 বছরের বেশি বয়সী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করেছে ভারতীয় নির্বাচন কমিশন, যার সুযোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মা ছেলে জুটি। আগাম ভোট দিয়েছেন পোস্টাল ব্যালটে, যদিও এর আগে বিশেষ সেবাটি সীমাবদ্ধ ছিল শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে। ভালোর বিষয়ে বাড়িতে আমার যাওয়ার বাড়িতে থাকবো। আপনার মার যাতায়াতের কষ্ট তো হয়? একটু কষ্ট পায়। পরিবারের অন্যান্য সদস্যরা জানান, এর আগে নির্বাচনগুলোতে কেন্দ্রে গিয়েই সশরীরে ভোট দিয়েছেন তারা। বাড়িতে এলো, এর আগে কোথায় গিয়ে ভোট দিতে? এর আগে তো পূর্ব মল্লিকপাড়া হাই স্কুলে যেত, তো বাড়িতে দিচ্ছে। বেশ, এখন তো বয়স হয়েছে, যাইতে হবে না। এখন পর্যন্ত 117 বছরের কারো নাম ভারতীয় নির্বাচন কমিশনের খাতায় না থাকায় বলা যাচ্ছে মাঝিয়াশ্বরী রায়ই দেশটির সবচেয়ে প্রবীণ ভোটার। আগামী 19 এপ্রিল ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম ধাপ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।